বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক বন্ধু ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি সমাচার বিডি থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে একটা পেঁয়াজের জমিতে উপস্থিত হয়েছি। সাধারণত আমরা এই সময়তে এই জিনিসগুলো বেশি লক্ষ্য করি, তো সেই সকল বিষয় নিয়েই আপনাদের মাঝে আজকে আলোচনা করব এবং এই প্রবলেমগুলো আপনাদের মাঝে তুলে ধরব। আমরা যে কারণে আজ আসছি যে পেঁয়াজের জমিতে অসময়ে পেঁয়াজের কলি, অর্থাৎ আমাদের যে পেঁয়াজটা আছে, পেঁয়াজটা মোটা হওয়ার আগেই পেঁয়াজের গাছে সাধারণত কলি হয়ে যায়। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা, যে কারণে আমরা আশানুরূপ একটা ফলন পাই না। আমরা সব ধরনের সেচ, সার, বিষ সব কিছু দেওয়ার পরেও একটা কারণে যেন আমাদের ঘাটতি থেকে যায়, যে কারণে আমরা দেখাইছি পেঁয়াজে আশানুরূপ যে ফলনটা আশা করি সেটা কিন্তু পায় না। এটা কি কারণে হয়, এটা থেকে বাঁচার উপায়টা কি, সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে আজ তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেক্ষেত্রে যদি অন্যান্য কৃষক ভাই বন্ধুদের মনে হয় যে না, এই ভিডিও দেখে তারা উপকৃত হবে, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। তো আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে পেঁয়াজের কলি। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন, সেক্ষেত্রে এই যে কিন্তু পেঁয়াজটা কিন্তু এখনও সেই পরিমাণে কিন্তু মোটা হয়নি, যে কারণে অসময়ে কিন্তু এই গাছটাতে কলি চলে এসেছে, যে কারণে কিন্তু আমরা আশানুরূপ যে ফলনটা আশা করি সেই কিন্তু আমরা পাই না। এই জমিটা কিন্তু আগাম, যে কারণে কিন্তু এর প্রকোপটা আরও বাড়তে পারে। তার সতর্কতা স্বরূপ, অর্থাৎ আমরা যদি পূর্ব থেকে সতর্ক হই তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হব না। তো সেই কারণেই আপনাদের মাঝে কি কারণে হয় এই পেঁয়াজের কলিটা, গাছের অঙ্কুরোষটা বৃদ্ধি পায়, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। প্লাস হচ্ছে কি এই থেকে বাঁচার উপায়টা, সেটাও আপনাদের মাঝে আমরা তুলে ধরব। সাধারণত প্রত্যেকটা গাছেরই একটা হরমোনের প্রয়োজন, একটা হরমোন দরকার। হরমোনটা যেমন আমাদের জন্য উপকারে আসে, গাছের জন্য উপকার আসে, তেমনি কিন্তু আবার ক্ষতির দিকটাও এর আছে। হরমোনের মাত্রা বেড়ে গেলে কিন্তু সমস্যার সৃষ্টি হয় আর কি। তো সেক্ষেত্রে এই হরমোনটা কী কারণে বৃদ্ধি পায়, সেটা হচ্ছে যে আমরা সাধারণত যখন 4 সেচ পর্যন্ত যদি আমরা গাছকে বৃদ্ধি করার জন্য, গাছের গ্রোথ বাড়ানোর জন্য ডিএপি সার, ইউরিয়া সার, ঠিক আছে, সব রকমের সারই ব্যবহার করি। তেমন ডিএপি আর ইউরিয়াটা কেন বলছি, কারণ এটাতে গাছকে হরমোন বেশি বৃদ্ধি করে, নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে। তো সেক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে গাছ ইমব্যালেন্স হয়ে পড়ে, গাছের আর ব্যালেন্স থাকে না, এই হরমোনের ব্যালেন্সটা থাকে না। সে কারণে গাছের অতিরিক্ত মাত্রায় জিবরেলিনটা বৃদ্ধি পায়, আর জিবরেলিন যখনই বৃদ্ধি পায় গাছের কিন্তু অঙ্কুরোষটা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে গাছের কলি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণটা বেশি হলে, ডিএপি সার যদি আমাদের জমিতে বেশি ব্যবহার করা থাকে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়। গাছের স্টেজের কারণে এই ধরনের সমস্যাটা হতে পারে। স্টেজটা কী জিনিস, মানে পানির শুষ্কতা, পানির পরিমাণটা বেশি হলে অতিরিক্ত পানি। আবার এটাও কারণে হতে পারে যে তাপমাত্রা কম বা বেশি, সেক্ষেত্রেও কিন্তু গাছের হরমোনটা ইমব্যালেন্স হয়, মানে ব্যালেন্স হারিয়ে ফেলে। সেক্ষেত্রেও কিন্তু জিবরেলিনটা বেশি বৃদ্ধি পায়, সে কারণে এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম এবং সালফার, ম্যাগনেসিয়াম এবং সালফার, এই দুটো কারণেও কিন্তু এ ধরনের জিবরেলিনটা বেশি বৃদ্ধি পায়। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম এবং সালফারের কারণে এই ধরনের সমস্যাগুলো, জিবরেলিনটা কেন বৃদ্ধি পায়, কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম এবং সালফার গাছের ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে। গাছের যখন ক্লোরোফিলের মাত্রাটা বেশি হয়, সেক্ষেত্রে সূর্যের আলো পড়ে গাছের যে শিকড় থেকে যে খাবারটা, এই খাবারটা সূর্যের আলোর সাহায্য নিয়ে গাছকে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করতে সাহায্য করে। ক্লোরোফিলের মাত্রাটা যদি বেশি হয় সেক্ষেত্রে কী হবে, গাছ অতিরিক্ত মাত্রায় খাদ্য গ্রহণ করে, সেক্ষেত্রে হরমোন ইমব্যালেন্স হয় এবং জিবরেলিনটা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এই কলিগুলো আসে আর কি গাছে সাধারণত। তো এই হচ্ছে কারণ, এই সকল কারণগুলোর কারণেই কিন্তু গাছে
অসময়ে কলি চলে আসে। তো সমস্যা যখন আছে তার সমাধানও অবশ্যই আছে। যেহেতু আমরা কারণটা জানতে পেরেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এ থেকে বাঁচার উপায়টাও নিশ্চয়ই আমরা জানতে পারবো, এবং আমাদের কারণ জানলে তার সমস্যার সমাধান করতেও আমাদের সহজ হয়। তো এবার এই থেকে বাঁচার যে উপায়টা, সেটা নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা এই থেকে বাঁচব। সেক্ষেত্রে আমরা সাধারণত 3 সেচ 4 সেচ 5 সেচ পর্যন্ত জমিতে সেই সময়তে যে সারগুলো ব্যবহার করি অতিরিক্ত মাত্রায়, যে সারগুলো ব্যবহার করি তাতে কোনো সমস্যা নেই। কিন্তু গাছের বয়স যখন 80 থেকে 85 দিন, অবশ্যই মাথায় রাখবেন, গাছের বয়স যখন 80 থেকে 85 দিন, তখন গাছে কিন্তু পেঁয়াজটা মোটা হতে থাকে, আস্তে আস্তে মোটা হতে থাকে। সেক্ষেত্রে তখন আমরা কি করব, এখন যে সেচটা দেব সেই সময়টা আমাদের সব থেকে বেশি জরুরি। এখনকার সেচটা আমরা কি করে না জেনে ভুল করে ফেলি। গাছে পূর্বে যে পরিমাণে সার দিয়েছি, টিএসপি, ডিএপি, ইউরিয়া, ঠিক ওই মাত্রায় কিন্তু ওই সময়তেও আমরা সারটা প্রয়োগ করি জমিতে। এটা একটা আমাদের কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কেননা কারণ ওই সময়তে অতিরিক্ত মাত্রায় যদি আমরা ইউরিয়া ব্যবহার করি, নাইট্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পাবে। নাইট্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পেলে কিন্তু ওই ধরনের সমস্যা অর্থাৎ কলি আসতে সাহায্য করবে। তাহলে সেক্ষেত্রে কী করবো, নাইট্রোজেনটা আমরা পরিহার করব। নাইট্রোজেন যখন ইউরিয়াটা আমরা জমি কাঠা প্রতি দেখাচ্ছি 1 কেজি করে ব্যবহার করছি, সেক্ষেত্রে ওইটাকে আমরা বিঘা প্রতি 33% জমিতে এখন 8 থেকে 7 কেজিতে নিয়ে আসবো। ডিএপিটা পরিহার করব, ডিএপি সার আমরা আর ব্যবহার করব না। টিএসপি যদি পূর্বে আমাদের ব্যবহার করা থাকে, সেক্ষেত্রে আমাদের টিএসপিটাও অতটা জরুরি না ওই সময়কার জন্য। ওই সময়তে আমরা করবোটা কি, এমওপি সার অর্থাৎ পটাশের পার্সেন্টেজটা বৃদ্ধি করব। পটাশ সাধারণত আমরা 1 কেজি করে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা 1.5 কেজি করে ব্যবহার করব। 1 থেকে 1.5 কেজি আমরা পটাশ ওই সময়তে জমিতে ওই সেচে ব্যবহার করব। প্লাস ওর সঙ্গে সামান্য পরিমাণে ইউরিয়া। এক্ষেত্রে হবে কি, গাছের আমাদের ওই যে হরমোনটা ব্যালেন্সে থেকে যাবে, একটা বিষয়। আবার দেখা যাচ্ছে যে ওই সময়তে আপনি 10টা ব্যবহার করতে পারেন, কারণ জিঙ্ক ব্যবহার করতে পারেন। জিঙ্ক ব্যবহার করলে হবে কি, জিঙ্ক যেমন গাছকে শক্তি যোগায়, ঠিক গাছের কিন্তু হরমোনটাকে ব্যালেন্সে রাখে। জিঙ্ক গাছের হরমোনটাকে ব্যালেন্স করে। সেক্ষেত্রে জিঙ্ক গাছকে খাবারও যোগান দেবে, প্লাস সে হরমোনটাও ব্যালেন্স করবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে জিবরেলিনটা ওই পার্সেন্টেজটা বৃদ্ধি পাবে না। সেক্ষেত্রে আমরা এ ধরনের সমস্যা থেকে মুক্ত পাব। সেক্ষেত্রে পরবর্তীতে যদি ওই সেচ দেওয়ার পরে আমাদের যে 20 দিন 25 দিন 30 দিনের যে টান দিই, এই সময়তে আমরা কি করব, এই সময়তে আমরা সাধারণত জিব্রালিক সাধারণত আমরা দেখি কি, সিলেটেড জিঙ্ক পাওয়া যায় বাজারে। সিলেটেড জিঙ্ক, আপনারা সিলেটেড জিঙ্ক স্প্রে করতে পারেন, বরুণ স্প্রে করবেন, ঠিক আছে। এগুলো করলে পরে এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত পাব। সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যেটা হচ্ছে বাজারে পাওয়া যায় পিজিআর বলে। পিজিআর সামুদ্রিক শৈবালের একটা নির্যাস, যেটা আমরা যদি পিজিআর ব্যবহার করি, পিজিআরে কিন্তু আবার এই হরমোনটাকে নিয়ন্ত্রণ করতে পারে। সে গাছকে হরমোনটাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং গাছকে শক্তি দিতে পারে। সেক্ষেত্রে আমরা পিজিআর স্প্রে করব, যেমন সিনজেন্টার আছে, পোটোজিন, যেটা ব্যবহার করতে পারি। ফেরোমন ইন্ডাস্ট্রিজের একটা পাওয়া যায় নাইট্রোজিন, সেটা ব্যবহার করতে পারি। এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্যই এই ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ আমরা সবাই একটা লাভের আশা করি, যে আমরা একটা চাষে এই পরিমাণে খরচ করছি, এই পরিমাণ টাকা ইনভেস্ট করছি, এই থেকে কিছু টাকা আমরা প্রফিট করব, অর্থাৎ কিছু টাকা লাভবান হব। কিন্তু আমাদের সামান্য কিছু ভুলের জন্যে আমরা এই লাভবানটা হতে পারি না। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, আমি যে পরামর্শ দিলাম এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে দিচ্ছি, এবং আমিও একজন কৃষক, আমি কৃষক পরিবারের ছেলে। সেক্ষেত্রে আপনারা এই ধরনের পরামর্শ যদি ফলো করেন, আশা করি উপকার আসবে আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।